হ্যালো, নমস্কার। আমি আপনাদের হোস্ট লোকেশ নাথানি সবাইকে স্বাগত জানাই ফ্লেক্সি সং টক্সের 16th এপিসোডে। জীবন অনেক সময় অনেক ঘটনা আর চ্যালেঞ্জ সামনে আনে। এগুলোকে যাচাই করা এবং চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করার জন্য আমাদের ফ্লেক্সিবিলিটি আর স্ট্রেংথ দুটোই দরকার। ফ্লেক্সিবিলিটি দরকার রিঅ্যাডজাস্ট করার জন্য, আর স্ট্রেংথ দরকার লড়াই করার জন্য। ফ্লেক্সি স্ট্রং টক্সের সবসময় আমাদের উদ্দেশ্য থাকে এমন একজন বক্তাকে আমন্ত্রণ জানানো যার জীবনে ফ্লেক্সিবিলিটি আর স্ট্রেংথ দুটোই আছে। আমাদের বক্তারা বারবার বলেছেন, ভাবনা থাকলে সম্ভব হওয়ার সম্ভাবনাও থাকে। আজকের সন্ধ্যায় আমাদের বিশেষ অতিথি হলেন মিস শিবানী আগরওয়ালা। শিবানী একজন আন্তর্জাতিক ক্যাটলবেল অ্যাথলেট, একজন প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, একজন মা, স্ত্রী এবং একজন ভীষণ ভালো মানুষ। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন ক্যাটলবেল স্পোর্টসে। শুধু একবার নয়, দুবার নয়, পাঁচবার। উনি একজন প্রসিদ্ধ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সারা দেশ জুড়ে 250-র বেশি সেশন নিয়েছেন ইনডিরেক্ট ট্যাক্সেশনের ওপরে। শিবানী প্রচুর পুরস্কার, শংসাপত্র পেয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বড়টা আসে যখন ওর বাবা একটি শংসাপত্র পান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছ থেকে। প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য তাকে অভিনন্দন জানান। বন্ধুরা, চলুন স্বাগত জানাই তাকে, সুপার অ্যাচিভার, ওয়ার্ল্ড ক্যাটলবেল চ্যাম্পিয়ন আর একজন ভীষণ ভালো মানুষ, মিস শিবানী আগরওয়ালা। সবকিছু শুরু হয়েছিল প্রসব পরবর্তী ওজন কমানোর একটি অনুসন্ধান থেকে। স্কুল বা কলেজের কোনো ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ না করা থেকে দেশের প্রতিনিধিত্ব করে খেলায় জিতে সোনা অর্জন করা পর্যন্ত। হ্যালো বন্ধুরা, আমি শিবানী আগরওয়ালা, একজন গর্বিত মা, একজন কার্যরত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং একজন আন্তর্জাতিক কেটলবেল অ্যাথলিট। আমার সৌভাগ্য হয়েছে ভারতকে প্রতিনিধিত্ব করার এবং ভারতের প্রথম আর একমাত্র 5বারের মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার। আমি প্রথম সোনা জিতেছিলাম উজবেকিস্তানে 2018 সালে, এরপর অস্ট্রেলিয়ায় 2019 সালে, ফ্রান্সে 2021 সালে, গ্রিসে 2022 সালে এবং সম্প্রতি নয়াদিল্লিতে 2022 সালে। যারা জানেন না তাদের জন্য, কেটলবেল একটি ইউরোপীয় খেলা। এটি একটি রেপিটেটিভ ওয়েট লিফটিং স্পোর্ট যা এখন ভারতে একটি প্রতিযোগিতামূলক খেলা হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। আপনাকে কেটলবেলটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা স্পেসিফাইড ভেরিয়েশনে তুলতে হয়। তাহলে কিভাবে এটা হলো যে একজন যে কখনো খেলাধুলায় অংশ নেয়নি সে দেশের প্রতিনিধিত্ব করতে শুরু করলো? হ্যাঁ, একটা অন্যরকম জার্নি ছিল বটে। শুরুতে বলি, আমি 80-র দশকে জন্মেছি। আমরা প্রথম যারা রাস্তায় খেলাধুলা করতাম। আমরাই শেষ জেনারেশন যারা ক্যাসেটে গান রেকর্ড করতাম। আমরা চ্যাটরুম এবং ওয়াকম্যানের পথিকৃৎ ছিলাম। আমাদের কাছে ফ্ল্যাট স্ক্রিন বা ফেসবুক, ইনস্টাগ্রাম ছিল না, কিন্তু আমরা খুশি ছিলাম। একজন মারওয়ারি সন্তান হিসেবে 35 জন মানুষের সাথে একটা কমন কিচেনে বড় হতে গিয়ে আমি জীবনের অনেক শিক্ষা শিখেছি। এত মানুষের একই ছাদের নিচে বসবাস করায় আমার বিশ্বাস ধৈর্য, সমন্বয় আর ত্যাগ ছিল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর আমি খুব ছোটবেলাতেই একটি জিনিস বুঝতে পেরেছিলাম যে পারফেক্ট মানুষ হওয়ার কোনো উপায় না থাকলেও ভালো মানুষ হওয়ার হাজারো উপায় রয়েছে। যখন আমি আমার বাবা আর তাদের ভাইয়েদের অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে ব্যবসা চালাতে দেখতাম, আমি বুঝেছিলাম যে জীবন আমাদের সবসময় দুটো চয়েস দেবে, বিশ্বাস এবং ভয়। এবং এই দুটোই এমন কিছুতে বিশ্বাস করাতে চাইবে যা আপনি দেখতে পাচ্ছেন না। আমি খুবই খুশি যে বড় হওয়ার সময় আমি ভয় নয়, বিশ্বাসকেই বেছে নিয়েছিলাম। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পাশ করি যখন আমার বয়স 22 বছর। আর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্সে যে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং ধৈর্য দরকার তা আমার জীবনের একটি অংশ হয়ে উঠেছিল। এবং আমি মনে করি যে এগুলোই আমার মা, স্ত্রী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং অ্যাথলিট হয়ে ওঠার ভিত্তি স্থাপন করেছিল। এবার বলি 2009-এর কথা। আমি আমার জীবনের ভালোবাসা ময়াঙ্ককে বিয়ে করি। ও একজন মারওয়ারি ছেলে, আ টি প্লান্টার বাই প্রফেশন। আমি ভেবেছিলাম যে আমাকেও একই পথ অনুসরণ করতে হবে। ওর কাজ আসামে, আমার কাজ কলকাতায়।
আমি আসামে বেস শিফট করলাম। কোনো কারণে আসামে আমার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ খারাপ হতে শুরু করে। সমস্ত সামাজিক রীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম যে ওর কাজ আসামে থাকলেও আমি কলকাতায় ফিরে আসব। বন্ধুরা, আমার বিয়ে সম অধিকারের বিয়ে, যেখানে মায়াঙ্ক এবং আমি দুজনে একসাথে সিদ্ধান্ত নিই, সেটা ফিনান্সিয়াল হোক বা বাড়ির কাজ হোক, কোনো জেন্ডার বায়াস নেই, এবং এটাই এই বিয়ের সৌন্দর্য। 2009 আমি মা হলাম। মা হওয়াটা কোনো নির্দেশিকা নিয়ে এলো না, এবং আমি বিশ্বাস করি এটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আমি যখন ছেলের দিকে তাকাই, আমি ওর জন্য সেরা অভিভাবক হতে চাই, কিন্তু তারপর আমি বুঝলাম যে ওকে বড় করার চেয়ে আমার নিজেকেই বড় করা দরকার। আমি কিভাবে খালি পাত্র থেকে ঢালতে পারবো? আমি কিভাবে একজন সুখী মা হতে পারবো যদি আগে একজন সুখী মানুষ না হই? এবং এটাই ছিল আমার অ্যাথলেটিক্সে প্রবেশের প্রথম পদক্ষেপ। প্রসব পরবর্তী সময় আমার ওজন অনেক বেড়ে যায়। আমার স্বামী আমাকে জিম যাওয়ার জন্য ইন্সপায়ার করেছিলেন, আর আমি শুরুতেই স্বীকার করি যে আমি তার আগে কখনো জিমে যাইনি। ভাবুন সেই মেয়েটির অবস্থা যে কখনো জিমে যায়নি, তাকে জিমে যেতে হচ্ছে। বলা হয় একটি শিশুকে বড় করতে একটি গ্রামের প্রয়োজন। আমার ক্ষেত্রে আমি নিজেই সেই গ্রাম। একজন এভার ট্রাভেলিং হাজব্যান্ড আর একটা নিউক্লিয়ার সেট আপ, সঙ্গে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিসের চাপ, ফিটনেসের কথা মাথাতেও আসেনি, এবং আমি বুঝতে পারলাম যে এই জিম আমার জন্য নয়। কিন্তু ভাগ্য আমার সহায় হলো, এবং তারপর জিমে আমি আমার মেন্টর এবং কোচ মিস্টার অর্ণব সরকারকে পেলাম, যিনি আমাকে কেটলবেলের মতন একটা সুন্দর জিনিসের সাথে পরিচয় করান। দেখুন, আমি কেটলবেল তোলা শুরু করি শুধুমাত্র ওজন কমানোর জন্য আর ফিট থাকার জন্য, আর তারপর এটা ছেড়ে দিলাম কারণ টাইম ম্যানেজমেন্ট হচ্ছিল না। কিন্তু আবার ভাগ্য সহায় হলো, এবং 2016 সালের একটা সুন্দর সকালে উনি আমাকে বললেন যে আমি যেন কেটলবেলকে স্পোর্ট হিসেবে পারসিউ করি। আমি আবারও কেটলবেল শুরু করলাম, এবং 2017 সালে উনি আমাকে মালয়েশিয়ায় পাঠালেন এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য। ভাবুন, কলকাতার একটি মেয়ে যে কোনোদিন খেলাধুলা করেনি, সে একা খেলার জন্য বিদেশে পাড়ি দিচ্ছে। কিন্তু অনেকেরই চোখ এটা শুনে কপালে উঠল। কিছু সময়ের জন্য আমার মনে হয়েছিল যে একজন মায়ের হয়তো সন্তান ছাড়া আর কিছুর ভারী বহন করা উচিত না, আর আমি সেটাই করলাম। এবং 2018 সালে আমি ভারতের প্রথম মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে কেটলবেল স্পোর্টে ইতিহাস তৈরি করলাম। সো দিস হ্যাজ বিন মাই জার্নি। কিন্তু এটা হলো কি করে? কোনো রকম কোনো দৈব শক্তির জোরে, কোনো ম্যাজিক? কি হয়েছিল? আমি যখন আমার জার্নিটার কথা ভাবি, তখন আমার মনে হয় একটা গাড়ি যেমন 4টে চাকায় ভর করে চলে, আমার জীবনটাও 4টে চাকার ওপরেই চলছে। এবার ভাবুন, একটা 4 চাকার গাড়ির একটা চাকা যদি সেটা ফ্ল্যাট হয়, তাহলে গাড়িটার কি হবে? ঠিক তেমনই আমি ঠিক করেছিলাম যে আমার জীবন, আমার গাড়িও 4টে স্টেবল মজবুত চাকায় চলবে। এ, আমার প্রফেশনাল লাইফ; বি, আমার ফ্যামিলি লাইফ; সি, আমার সোশ্যাল লাইফ; আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার পার্সোনাল লাইফ। আমি 2000 সাল থেকে একজন কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। সাল 2005, আমার বয়স ছিল মাত্র 22। আমি প্রাইস ওয়াটার হাউস কুপার্সে আমার প্রথম চাকরি পাই। সেই সময় আমি ল্যাপটপ কিভাবে চালু করতে হয় তাও জানতাম না, এবং আমাকে বিশাল একটা কাজ দেওয়া হয়েছিল এক্সেলে করার জন্য। হে ভগবান, এমএস অফিস কিভাবে চালাতে হয় আমি সেটাই জানতাম না। আমি প্রতিদিন সন্ধে চোখে জল নিয়ে বাড়ি ফিরতাম আমার ক্যারিয়ারের কি হবে ভাবতে ভাবতে। কিন্তু আমি একটা জিনিস বুঝেছিলাম, যে অ্যাচিভমেন্ট কিন্তু ম্যাজিকে হয় না। সবটাই নির্ভর করে কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটার ওপর। আই কল্ড ইট কুইটস। আর আমার সাপোর্টিভ বাবা মায়েদের সাহায্যে 2008 সালে আমি আমার এন্টারপ্রেনিউরাল জার্নি শুরু করি। তৈরি করি শিবানী শাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস, ইনডাইরেক্ট ট্যাক্স প্র্যাকটিশনার্স। আর আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে গর্বের সাথে বলতে পারি যে আমরা পূর্ব ভারতের ইনডাইরেক্ট ট্যাক্স প্র্যাকটিশনার্স এবং ভারতের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ইনস্টিটিউটের ইনডাইরেক্ট ট্যাক্সেশনের ন্যাশনাল ফ্যাকাল্টি, এবং এটাই আমার পেশাগত জীবনের চাকা। আমি দেশের সেরা বুদ্ধিমত্তার সাথে মেলামেশার সুযোগ পাই,
এবং তাই আমার জীবনের প্রথম চাকা, পেশাগত জীবনের চাকা, মজবুত, স্থিতিশীল এবং শক্তিশালী। এবার পারিবারিক দিকে যাই। আমি একজন গর্বিত মা, মেয়ে এবং স্ত্রী। যাদের কাছে আমি ফিরে যেতে চাই এবং যাদের সবচেয়ে বেশি গর্বিত করতে চাই তারা হলো আমার স্বামী, আমার সন্তান এবং আমার বাবা মা। আর এরাই হলো আমার পরিবার। আমি আগেই বলেছি বিষয়টা আমার এবং আমার স্বামীর ইকুয়াল পার্টনারশিপ। কিন্তু এটা সবসময় সহজ ছিল না। কাজের জন্য ও আসামে থাকতো আর আমার কাজ ছিল কলকাতায়। অনেক কিছু স্যাক্রিফাইস, কঠোর পরিশ্রম আর অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। আমরা এখনও সেটাই করছি। এবং বিশ্বাস করুন, পরিবারের চাকা জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ চাকা। এটা গেল আমার পারিবারিক জীবন। এবার সামাজিক জীবন। এটা জীবনের এমন একটা চাকা যেটা নিয়ে আমাকে একটু বেশি কাজ করতে হবে। কিন্তু হ্যাঁ, আমার বন্ধুদের সাথে সীমিত মেলামেশা, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আমাকে মোটামুটি একটা ঠিকঠাক সামাজিক জীবন দিয়েছে। আর এরপর আসছে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাকা, যা আমার ব্যক্তিগত জীবনের চাকা। একটা ভালো কিছু রান্না করা, হাজব্যান্ডের সঙ্গে ডেটে যাওয়া, আমার ক্লায়েন্টদের জন্য প্রচুর ট্যাক্স সেভ করা, এগুলো কি আমার ব্যক্তিগত জীবনের চাকা হবে? না, আমি সবচেয়ে বেশি সময় ধরে এটার মধ্যেই হারিয়েছিলাম। তাই 2015 সালে যখন আমার ছেলে হলো, আমি আয়নার দিকে তাকালাম এবং আমি ভাবলাম, হোয়াট ইজ মাই মোজো? কোন জিনিসটা যা আমাকে ভেতর থেকে খুশি করে? আমি একজন প্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমার সাপোর্টের জন্য একটা দারুণ পরিবার আছে। আমার বন্ধু, আমার পরিবার সব সময় আমার পাশে ছিল। কিন্তু সেই জিনিসটা কি যেটা আমাকে আভ্যন্তরীণ সুখ এনে দেয়? এবং এখান থেকেই আমার ব্যক্তিগত জীবন খুঁজে পাওয়ার জার্নি শুরু হয়। পড়তে পড়তে আমি এই 1% লিস্টে থাকা নিয়ে একটা জিনিস জানতে পারি। যা কিছু আপনি করেন, সেটা যাই হোক না কেন, চেষ্টা করুন আপনি সেটার টপ 1%-এ থাকার। আর আপনি যখন সেটা করবেন, মাথার মধ্যেই একটা নির্দিষ্ট দক্ষতা অর্জন করবেন এবং এটা একটা শৃঙ্খলার অনুভূতি আনে, যা জীবনের অন্যান্য অনেক প্রচেষ্টাই সফল হতে সাহায্য করে। এবং এটা আমার সাথে রয়ে গেছে। তাই যখন আমি এখনও কেটলবেলের প্রতি আমার ভালোবাসা খুঁজে পাচ্ছিলাম, এবং আমি আগেও বলেছি যে আমার এই জার্নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমার কোচ এবং মেন্টর মিস্টার অর্ণব সরকার। মেন্টরশিপ সম্পর্কে একটু বলি। 80-র দশকে জন্মানোয় আপনি জানেন আমরা খুব অল্পে সন্তুষ্ট থাকতাম। আমাদের বোঝানো হতো যে গে শব্দের অর্থ সুখী, আর লেসবিয়ান হলো পর্তুগালের রাজধানী। আমরা সেই জেনারেশনের মানুষ। তারপর আমার মেন্টর মিস্টার অর্ণব সরকারের সাথে দেখা হয়, যিনি আমাকে শিখিয়েছিলেন যে যদি জীবনে অন্তত একটি অসাধারণ কাজ করার চেষ্টা না করেন তাহলে এই বাঁচার কি মানে। এবং বন্ধুরা, জানেন কি, তখন আমি উপলব্ধি করলাম যে আপনি যা পান তা দিয়ে জীবনযাপন করেন। আপনি যা পান তা দিয়ে জীবনযাপন করেন, কিন্তু আপনি যা দেন তা দিয়ে আপনি জীবন তৈরি করেন। এবং ঠিক এটাই মেন্টররা করেন। এবং এটাই আমার মেন্টর মিস্টার অর্ণব সরকার আমার জন্য করেছিলেন। তিনি আমার জন্য রাস্তাটা তৈরি করেছিলেন এবং দেখিয়েছিলেন যে কোনো স্বপ্নই বড় নয়, যদি আপনি কঠোর পরিশ্রমী হন, দৃঢ় প্রতিজ্ঞ হন এবং আপনার এটা অর্জনের মনোভাব থাকে। তাই জীবনের যে পর্যায়ে যে কোনো বয়সেই থাকুন না কেন, মনে রাখবেন যে একজন মেন্টর অনেক কিছু বদলে দিতে পারেন। আপনি যদি এখনো মেন্টর খুঁজে না পান তাহলে এখনই চেষ্টা করুন। দ্বিতীয় যে জিনিসটার কথা বলবো সেটা হলো একটা সেন্স অফ ডিসিপ্লিন। ওয়ারেন বাফেট একবার বলেছিলেন যে আপনাকে অন্যদের চেয়ে অসাধারণ হতে হবে না, আপনাকে শুধু অন্যদের চেয়ে একটু বেশি ডিসিপ্লিনড হতে হবে। তাই আমি সবসময় আমার সন্তানকে বলি যে আমি একটি জীবন্ত উদাহরণ, যেখানে কঠোর পরিশ্রম প্রতিভাকে হারিয়ে দিয়েছে। আমার জিনে খেলাধুলা নেই। আমার ছোটবেলার কোনো খেলার ইভেন্টের স্মৃতি আমি চাইলেও ঠিক মনে করতে পারবো না। আর তাই আমার মনে হয়েছিল যে আমি যদি আজকে 33 বছর বয়সে কেটলবেল লিফট করে দেশের প্রতিনিধিত্ব করতে পারি, তার মানে সব স্বপ্নই সত্যি হতে পারে। আপনাকে শুধু অন্যদের চেয়ে বেশি ডিসিপ্লিনড হতে হবে। এবং আমি সবসময় ব্রুসলির বলা একটা কথা বিশ্বাস করি যে দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা স্বল্পমেয়াদী তীব্রতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই যখন আমি 2018 সালে উজবেকিস্তানে আমার প্রথম সোনা পেলাম, তারপর অস্ট্রেলিয়া এবং তারপর ফ্রান্স এবং গ্রিসে সবাই আমাকে জিজ্ঞেস করেছিল, এটা কিভাবে করলেন? আপনি কি ক্লান্ত হন না?
এবং আমি সবসময় তাদের একটি জিনিস বলি যে আপনি যদি দৃঢ় হন তাহলে আপনি পাবেন, নিশ্চয়ই পাবেন। তাহলে আপনাকে একটা ছোট গল্প বলি, যেটা আমার ছেলে আমাকে বলেছিল। ইটালির একটা খুব সুন্দর জাদুঘরে একটা সুন্দর মার্বেল টাইল আর একটা মূর্তির মধ্যে কথোপকথন হচ্ছে। তো টাইল মূর্তিকে বলল, বন্ধু, এটা কেন হয় যে যারাই এই বিশাল স্টুডিওতে আসে প্রত্যেকে তোমাকে অবাক হয়ে দেখে, তোমার সৌন্দর্যকে ভালোবাসে এবং তোমার ব্যাপারে প্রচুর ভালো ভালো কথা বলে, কিন্তু আমার দিকে কেউ ফিরেও তাকায় না কেন? মূর্তি একটু চিন্তা করলো আর বলল, বন্ধু, তুমি আর আমি তো একই গুহা থেকেই এসেছি। টাইল বলল, একদমই তাই, কিন্তু এই পার্থক্যটা কেন? তারপর মূর্তি বলল, মনে আছে একজন স্থপতি ছিলেন যিনি আমাদের দুজনের ওপরেই খোদাই করতে চেয়েছিলেন? তুমি সেই লোকটিকে ঘৃণা করতে, কিন্তু আমি তাকে আমার ওপর খোদাই করার অনুমতি দিয়েছিলাম। বন্ধু, জীবনে সবকিছুর দাম আছে। ছেলের কাছ থেকে এটা শুনে আমি শিখলাম যে জীবনের যে পর্যায়ে আপনি থাকুন তার একটা উদ্দেশ্য রয়েছে, এবং ভালো খারাপ অভিজ্ঞতা নিয়েই জীবন আসলে সেই স্থপতি। আমার গল্পে আমি মূর্তি হয়েছি। আপনি কি হতে চান, মূর্তি না টাইল? শৃঙ্খলা, ধারাবাহিকতা এবং মেন্টরশিপের সাথে সাথে আরও একটা জিনিস যা আমাকে এগিয়ে রাখে, সেটা হলো সময়। অনেকেই এটা মাল্টিটাস্কিংয়ের সঙ্গে গুলিয়ে ফেলেন। আমি মনে করি মাল্টিটাস্কিং বলে কিছু হয় না, এগুলো শুধু গালভারি কথা, কারণ মাল্টিটাস্কিং বলে কিছু আমার জীবনে নেই। আসলে সময়টাকে ম্যানেজ করা, এবং আসল কথাটা হলো হাতে সময় থাকা নয়, বরং হাতে সময় রাখা। যদি কোনো জিনিস আপনার প্রায়োরিটি লিস্টে থাকে তাহলে সেটা আপনি করেই ছাড়বেন। আমি যখন নিজের জার্নিটার কথা ভাবি, আমার মনে হয় যে একজন খুব ভালো মেন্টর পাওয়া কিংবা ফ্যামিলির প্রচুর সাপোর্ট পাওয়ার পাশাপাশি আমি কখনো কঠোর পরিশ্রম বা ডিসিপ্লিনকে এড়িয়ে যাইনি। আমাকে আর কী বা সাহায্য করেছে? এটা তো অস্বীকার করা যায় না যে আজকের দিনে চাপ প্রচুর, বিশেষ করে নিউক্লিয়ার ফ্যামিলির পেরেন্ট হলে। একদিকে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির প্র্যাকটিস চলছে, অনেক সময় আমার মনে হয়েছে আমি কি সত্যি এটা করতে চাই? মানে আমি এত পরিশ্রম কেন করছি? তারপর আমি একটা কনসেপ্টের কথা শুনলাম যেটাকে বলে ডিক্লাটারিং, দ্য জাপানিজ আর্ট অফ ডিক্লাটারিং। ব্যাপারটা কি? এটার মানে হচ্ছে যদি কিছু ধরে রাখতে হয় তাহলে আগে নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো, কিছু স্টোর করতে হলে বাড়িকে জিজ্ঞাসা করো, তাহলেই ডিক্লাটারিং শুরু করা যায়। মানে যেটার একেবারেই প্রয়োজন নেই সেটা মাথায় রেখো না। আসলে এই ডিক্লাটারিং হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী পরিষ্কার করা, কিন্তু একেবারেই জায়গা অনুযায়ী নয়। শুনে মনে হয় যে এটা তো খুব সোজা, একটা বাচ্চাও পারবে, কিন্তু বিশ্বাস করুন এটা একটা মাইন্ডসেট। কিছুক্ষণ ধরে একটা জায়গা পরিষ্কার করলেও সেটা কিন্তু অর্গানাইজড মেস হয়ে যায়। কিন্তু ডিক্লাটারিং শুরু করলে আর এই দর্শনটায় নিজের জীবনটাকে মুক্ত করার চেষ্টা করলে আপনি দেখবেন জীবন একেবারে অন্যরকম হয়ে যাচ্ছে, ম্যাজিকের মতো। ডিক্লাটারিং শুরু করার পর আমি ভাবতে শুরু করলাম যে আমি আসলে কে, নইলে একটি মেয়ে যার ফিটনেস নিয়ে কোনো অভিজ্ঞতা নেই সে কি করে দেশকে একটা খেলায় প্রতিনিধিত্ব করতে পারে। 33 বছর বয়সে এসে আমি বুঝেছিলাম যে আমার একটা অ্যাথলেটিক জিনস আছে। আজ আমি 40। এবার ভাবুন এটা কি করে সম্ভব? ডেলফিক ম্যাক্সিম বলেছেন, নিজেকে চেনো। আমরা আসলে দুনিয়াটা বোঝার চেষ্টা করি, আমাদের আশপাশটা, আমাদের বন্ধুদের বোঝার চেষ্টা করি, কিন্তু আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমিটাকে বুঝলেই দুনিয়াটাকে বোঝা যায়। বন্ধুরা, এটাই আমার জার্নি। একজন যে গোটা স্কুলে একটাও স্পোর্টস ইভেন্টে অংশ নেয়নি, সেখান থেকে প্রসবোত্তর মেদ ঝরানোর তাগিদে দেশকে প্রতিনিধিত্ব করে স্বর্ণপদক নিয়ে আসা। আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত গত বছর 28শে মার্চে আসে, যখন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অ্যাথলিট হিসেবে, একজন অভিভাবক হিসেবে এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে আমার পরিশ্রমকে সম্মান জানিয়ে বাবাকে একটা হাতে লেখা চিঠি পাঠান। আর এটা সত্যি খুব
খুব স্পেশাল ছিল। আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে, শিবানী, সব শেষে তুমি কি বলতে চাও, আমি বলবো, আজ যখন নিজের জার্নিটার দিকে ফিরে দেখি, আমি একটা কথা সবাইকে বলি, এমন কাউকে খুঁজুন জীবনে যাকে আপনি পাথেয় করবেন, যার থেকে অনুপ্রেরণা পাবেন এবং যাকে আপনি লক্ষ্য মেনে এগিয়ে চলবেন। ঈশ্বরকে অনেক ধন্যবাদ। আর এটাই আমাকে বুঝিয়েছে যে কৃতজ্ঞতাবোধ প্রতিদান স্বরূপ। খুব লম্বা একটা দিনের পর আমি যাদের কাছে ফিরে গিয়ে যাদের গর্বিত করতে চাই তারা হলো আমার পরিবার। আমি ওদের জন্যই মুখিয়ে থাকি। যখন আমার 20 বছর একজন আমাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা শিবানী, তোমার হিরোকে? আমি কিছুক্ষণ ভেবে বলেছিলাম, আমি ভেবে চিনতে জানাবো। উনি আমাকে আবার কিছুদিন পরে জিজ্ঞেস করলেন, কে তোমার হিরো? আমি বললাম, আমার হিরো 10 বছর দূরে আছে। 30-এ পৌঁছে সেই মানুষটা আবার জিজ্ঞেস করলো, তোমার হিরো কে? বললাম, আমি এখনো তার পেছনে ছুটছি। আর 40-এ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, একজন আন্তর্জাতিক কেটলবেল অ্যাথলিট, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর প্রাউড মাদার হয়ে এখনো আমার হিরোর পেছনে ছুটছি। তাই প্রত্যেক বছর, বছরের প্রত্যেকটা দিন, দিনের প্রত্যেকটা ঘন্টা সবসময় কাউকে লক্ষ্য বানান। কাউকে একটা লক্ষ্য বানান, লক্ষ্য বানিয়ে এগোন এবং তাকে চেস করুন। এব্রাহাম লিঙ্কন যেমন বলেছেন, ভবিষ্যৎ জানার সেরা উপায় হলো তাকে তৈরি করা। এবার যাওয়ার আগে কয়েকটা কথা। উত্তাল ঢেউয়ে ভয় পেলে নৌকা চলবে না। চেষ্টা যদি করা যায়, হার কিছুতেই হবে না। ছোট্ট পিঁপড়ে যখন দানা মুখে করে উপরে যায়, দেওয়ালের গা বেয়ে কতবার সে পড়ে যায়। মনের বিশ্বাস তার শিরায় শিরায় বইতে থাকে। উঠতে উঠতে পড়া আবার ওঠা, কিছুতেই নেই ভয়, সে এগোতে থাকে। ওর পরিশ্রম কখনোই বৃথা হয় না। চেষ্টা যদি করা যায়, হার কিছুতেই হবে না। সাইনিং অফ, শিবানী আগরওয়ালা। জয় হিন্দ। বন্ধুরা, আমরা শিবানীর ভীষণ ইন্সপায়ারিং একটা জার্নির কথা শুনলাম। একজন মা হিসেবে, স্ত্রী হিসেবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এবং একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে এতগুলো রোল প্লে করা খুব একটা সোজা নয়। শিবানী, আপনি বললেন যে স্পোর্টসে আপনি এক্সেল করলেন এবং বললেন মেন্টর হিসেবে এর ভূমিকা খুব খুব গুরুত্বপূর্ণ। আর আপনি নাকি এর আগে কোনো খেলায় অংশ নেননি? একদমই না। স্কুলে মার্চ পাস্টও না। আচ্ছা, কখন আপনার মনে হলো যে এটা আমিও করতে পারি? সো এখানেই কঠোর পরিশ্রম ছাপিয়ে যায় প্রতিভাকে। নো ফিটনেস ব্যাকগ্রাউন্ড থেকে একেবারে দেশকে রিপ্রেজেন্ট করা, খেলার জন্য বিদেশ ভ্রমণ, এসবের জন্য আমার পরিবারের অনেকেরই চক্ষুশূল হয়েছিল। আমারও মনে হয়েছিল এটা আমার জন্য নয়, কিন্তু আমি আমার কৃতিত্বের সিংহভাগ আমার মেন্টরকেই দেব। উনি বোধহয় আমার মধ্যে নিজের স্বপ্নটা দেখেছিলেন। জানি না, কিছু একটা স্পার্ক দেখেছিলেন আমার মধ্যে। এটা 2016-র কথা, যখন আমি প্রথম জিমে যাই। তারপর ছেড়েও দিই, কারণ নিউক্লিয়ার ফ্যামিলিতে একটা বাচ্চাকে বড় করা, আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস, সব মিলিয়ে বুঝলাম ফিটনেস আমার জন্য নয়। কিন্তু কি জানি, যে কটা সপ্তাহ আমি ওনার সাথে ছিলাম, উনি আমার মধ্যে কিছু একটা দেখে আমার সঙ্গে যোগাযোগ করেন। আর তারপর আমাদের ফিটনেসের জার্নি শুরু হয়। প্রথমে মনে হয়েছিল আমি শুধুই ওজন কমানোর জন্য এটা করছি, কিন্তু আমি জানতাম না ওর মাথায় কিছু প্ল্যান ছিল। যখন আমি প্রথমবার মালয়েশিয়া গেলাম, সেটা ছিল 2017, একটা খেলার ইভেন্ট। আমি ভাইকে বডিগার্ড করে নিয়ে গেছিলাম। আর সেখানেই প্রথমবার আমি জানতে পারলাম সাকসেস কাকে বলে। আমি বেস্ট লিফটার্স অ্যাওয়ার্ড পেলাম। এরপর এলো উজবেকিস্তান, যেখানে আমি ইন্ডিয়ার প্রথম মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন হলাম। আর আমার এখনো স্পষ্ট মনে আছে, আমি যখন উজবেকিস্তান যাচ্ছি, আমার হাজবেন্ড বলেছিল, সোনা নিয়ে এসো। আমি বলেছিলাম, ভুলে যাও, হবে না। ও আমাকে খেপাচ্ছিল। তারপর আমি সোনা জিতলাম। আমার মনে হয় ওটাই আমার ইউরেকা মোমেন্ট। আর তারপর থেকে আর ফিরে তাকাইনি। রাইট। আপনি মেন্টর আর কোচের ভূমিকা নিয়ে বললেন। মেন্টর বা কোচ পাওয়া একটা জিনিস, কিন্তু সাফল্য আসতে শুরু করলে মেন্টরের সাথে দ্বন্দ্বের একটা সম্ভাবনা তৈরি হয়। মনে হয় যে আমি তো জানি আমাকে কি করতে হবে, তাই আমার মনে হয় এখানেই সাফল্যের পথটা আটকে যায়। কিন্তু আপনার ক্ষেত্রে শুধু সাফল্যই এসেছে, কি তাই তো? আচ্ছা, আপনার জীবনে এরকম কোনো মুহূর্ত ছিল যেখানে মেন্টরের সাথে মত পার্থক্য হয়েছে? সেক্ষেত্রে আপনি কি করেছেন? মানে কি করা উচিত বলে মনে হয়? কারণ আমরা তো এরকম পরিস্থিতিতে পড়ি, তাই না?
সবচেয়ে শুরুতে আমি বলবো, যে বয়সেই হোক না কেন, জীবনে বা ক্যারিয়ারে যে স্টেজেই থাকুন না কেন, একজন মেন্টরকে খুঁজে নিন। এবার আপনার প্রশ্নের উত্তর, লোকেশ, আমি বলবো অনেক সময় সেলফ ডাউট হয়েছে। কিন্তু একটা জিনিস আমি বিশ্বাস করি যে কোচের ভূমিকায় কোনো মেন্টর হোক কিংবা যে কোনো মেন্টরই হোক না কেন, পিটার ড্রাকার একবার বলেছিলেন that there's nothing as inefficient as doing something efficiently that which should not be done at all. I'll repeat, there's nothing as inefficient as doing something efficiently that which should not be done at all. যখন কেউ আমার হয়ে সমস্ত স্ট্র্যাটেজি, সমস্ত প্ল্যান ঠিক করে দেয় এবং সেই ব্যক্তি জানে যে আমার জন্য সবচেয়ে ভালো কোনটা, সেক্ষেত্রে তাকে অবিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। অনেক আলোচনা হয়েছে, অনেকবার আমি ভুল করেছি আর উনি আমাকে সঠিক পথটা দেখিয়ে দিয়েছেন। কিন্তু উনি সবসময় আমাকে বলেন, আমার কোচ মিস্টার অর্ণব সরকার, যে আমি শুধু রাস্তাটা দেখাতে পারি, সেই রাস্তায় হাঁটতে কিন্তু তোমাকেই হবে। আমি আরও একজনের কথা বলতে চাই, আমার হাজব্যান্ড। ওর অবদান, ওর গঠনমূলক সমালোচনা, ও আমাকে সবসময় বলে তুমি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু সেটা দরজার বাইরে রেখে পরেরটার জন্য প্রস্তুতি নাও। এই স্বপ্নের উড়ান আর নম্র আচরণ, এটাই সাফল্যের চাবি। এবার এগিয়ে যাই, যদিও আসলে পেছাবো। আপনি বলছেন যে স্কুল বা কলেজে কোনোদিন আপনি কোনো খেলায় অংশ একদম নেন, honest confession। আর মাত্র 22 বছর বয়সে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট Right. হয়ে নিজের যাত্রা শুরু করলেন। তারপরে আপনি জন্ম দিলেন লাভিকের। Right. নামটা ঠিক বলছি তো? এবার পোস্ট ডেলিভারি ওজন বেড়ে যাওয়াটা অনেক মহিলারই মানসিক চাপ অনেক অনেক গুণে Absolutely. বাড়িয়ে দেয়। আপনিও নিশ্চয়ই সেটার মধ্যে দিয়েই গেছেন। তো সেই মুহূর্তে বা সেই শুরুটা কি করে হলো, যখন আপনি নিজেকে বললেন ওকে অনেক হয়েছে, আমি একটা কিছু করবই? মানে মোটিভেশনটা কি ছিল? দেখুন, আমার ব্যক্তিগত মত হচ্ছে সবসময় নিজে থেকে মোটিভেটেড থাকা সম্ভব নয়। আমার মনে হয় আপনার চারপাশে সবসময় এমন একটা পরিবেশ তৈরি করা উচিত যেটা আপনাকে মোটিভেটেড রাখবে। আপনাকে একটা উদাহরণ দিই, ধরুন আপনার তেষ্টা পেয়েছে, আপনি জল খাবেন। এবার শীতের সময়ে আপনি জানেন যে জল খাওয়া কম হবে। এবার আপনি যদি কাজের জায়গায় জলের বোতল রাখা শুরু করেন বা বাড়িতে, গাড়িতে, তাহলে আপনার জল খাওয়াটা বাড়বে। দিনের শেষে সবটাই পরিবেশের ওপর নির্ভর করে। আমি এটা খুব তাড়াতাড়ি বুঝেছিলাম মা হওয়ার পর, যখন আমি 32, যে ফিটনেস, একটা ফিট মাইন্ড আর একটা ফিট বডি একে অপরের পরিপূরক। আমার শরীর যদি ফিট না থাকে, আমার মাথাও ফিট থাকবে না। আমার ফ্যামিলি নিউক্লিয়ার, ফলে পেরেন্টিংটা অনেক বেশি চাপের। আমি বুঝেছিলাম যে সুখী অভিভাবক না হতে পারলে আমি ভালো অভিভাবক হতে পারবো না। আর সুখী অভিভাবক হতে গেলে আমাকে ফিট অভিভাবক হতে হবে। আমার হাজব্যান্ড সবসময় বলে যে বাবা মা হিসেবে ছেলের কাছে আমাদের অন্যতম বড় দায়িত্ব ফিট আর হেলদি থাকা। আমার মোটিভেশনটা ওখান থেকেই এসেছিল। আর আমার মনে হয় বাবা মা হিসেবে আমাদেরও এক্সাম্পল সেট করা উচিত। আমার ছেলে, ওর এখন 7 বছর, দিনে 3 ঘন্টা বাইরে কাটায় ফিটনেস অ্যাক্টিভিটিতে। আমার মতে এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজের এয়ার কন্ডিশন ঘরে আরামে বসে থাকার চেয়ে বাইরে যান, নিজের সন্তানের সঙ্গে সময় কাটান, বাইরে থাকুন। তারপর দেখবেন কিভাবে সেরোটোনিন বেড়ে যায় এবং ফিট থাকার এই ব্যাপারটায় আপনার উৎসাহ কতটা বেড়ে যায়। আপনাকে খেলার জন্য তো অনেক ট্রাভেল করতে হয়, রাইট। আর বিদেশেও যেতে হয়। এটা বিয়ের পর কতটা সহজ ছিল? আর এই কোয়েশ্চেনটা করেছেন রাখি পারেক। ওকে। জিজ্ঞেস করেছেন বিয়ের পর এটা কতটা কঠিন ছিল, আর বিশেষ করে মা হওয়ার পর। আবার তার Okay. সাথে আপনি একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করেন প্রত্যেক মাসে অনেকটা Right. সময়ের হ্যাঁ, জন্য। হ্যাঁ। ওয়েল, থ্যাংক ইউ রাখি এই প্রশ্নটা জিজ্ঞেস করার জন্য। লোকেশ, জানেন তো, এটা শুনতে যতটা সোজা, আসলে ততটা নয়। কিন্তু জার্নির ভালো দিকটা সবসময় শেয়ার করা উচিত। আমি সবসময় বলি আমি মারওয়ারি পরিবারের মেয়ে। আর সত্যি বলতে কি, আমাদের বড় হওয়ার ক্ষেত্রে অনেক সামাজিক নিয়মানুবর্তিতা ছিল। তাই প্রথমবার বিদেশে যাওয়া একা খেলার জন্য এটা পরিবারের অনেকেরই অপছন্দ ছিল। তাই বডিগার্ড হিসেবে ভাইকে নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। সেই সময় আমি অবশ্য অপরিণতও ছিলাম, আর অস্বীকার করব না, ও আমাকে খুব সাহায্য করেছিল। আর আজ 2023-এ আমি যখন উজবেকিস্তানে যাবার প্রস্তুতি নিচ্ছি, আবার নেক্সট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য, আমার কিন্তু কারো সাহায্য প্রয়োজন নেই। আমাকে নিজেকে অনেকভাবে বোঝাতে হয়েছে, নিজেকে ভাঙতে গড়তে হয়েছে।
আর আমার হাজবেন্ডের কথা বলতে গেলে ও সবসময় বলে তুমি যাই করো না কেন সেটা যদি সঠিকভাবে করো তাহলে কোনো সমস্যাই নেই। আর ও আমাকে বলে তুমি কিন্তু আইসক্রিম সেলার নও, তোমাকে সবাইকে খুশি করতে হবে না। সমাজে তথাকথিত নিয়মকানুন না মানাই অনেকেই আমাকে ভুল বুঝতেন। এখনও হয়তো আমার আশেপাশে অনেকেই আছেন যারা অখুশি কারণ আমি একজন ভালো স্ত্রী হওয়ার উদাহরণ হতে পারিনি। জানেন তো, ও কথায় না যাওয়াই ভালো, কিন্তু আমি মনে করি দিনের শেষে আপনি নিজের জন্য যে পথটা বেছেছেন সেদিকে যদি সৎভাবে এগোন আর যেটা করছেন সেটা সঠিকভাবে করেন তাহলে সব কিছু ঠিক হয়ে যায়। আর আমার ছেলের কথা বলতে গেলে আমি যখনই ট্রাভেল করেছি আমার হাজবেন্ড কিন্তু থাকতে পারেনি, ওর কাজ তো আসামে। লাভিকের তখন 2 বছর, প্রথমবার আমি মালয়েশিয়া গেলাম আর আজ ওর 7 বছর, ও 5টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দেখে নিয়েছে। আর ও আমাকে একটাই জিনিস বলে, মা সোনা জিতে এসো। আর এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি বলতে চাই, চারপাশে একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে। আমার বাড়িতে আমার কাজের জায়গায় আমি নিজেকে বলি যে আমি যদি নাও থাকি কিছু যেন থেমে না থাকে, তাই রিসোর্সে ইনভেস্ট করুন। আর কথায় আছে না যে ফেলিং টু প্ল্যান ইজ প্ল্যানিং টু ফেল, তাই নিজের চারপাশে ইকোসিস্টেম তৈরি করুন যেটা আপনাকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। আর এছাড়া এমন একটা পরিবেশ তৈরি করুন যাতে আপনি না থাকলেও কাজ যেন হয়ে যায়। আমি দেশে না থাকলেও, আমার কাছে কেউ না থাকলেও আমার ছেলে কিন্তু কোভিডের সময় স্কুলে গেছে, ও কিন্তু নিজে নিজে হোমওয়ার্ক সাবমিট করেছে। আমার মনে হয় ইন্টারডিপেন্ডেন্স আর ইন্ডিপেন্ডেন্স এটাই আমাদের জীবনের পথ। মানে আমার হাজবেন্ড, আমি আর আমার ছেলে, আমরা ইন্ডিপেন্ডেন্ট অথচ ইন্টারডিপেন্ডেন্ট। এটা নিয়ে অনেক মিথ আছে। একজন প্রশ্ন করেছেন যে ফিটনেস কি সত্যিই খুব কস্টলি এবং টাইম কনজিউমিং? আর সত্যি কি তাই এত টাকা এত সময় ফিটনেসের জন্য খরচ করা কি আদৌ ঠিক? এটাও জিজ্ঞেস করেছে যে যে আপনার ক্ষেত্রে রিসোর্স ম্যানেজ করাটা কোনো চ্যালেঞ্জ নয়, আপনার ক্ষেত্রে ব্যাপারটা সহজ, কিন্তু আমাদের কি হবে? ওকে, শুরুতে একটা জিনিস ক্লিয়ার করে দিই, রিসোর্সটা কোনো চ্যালেঞ্জ নয়, কিন্তু আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস আমাকে অনেকটা হেল্প করেছে। তাছাড়া আমার হাজব্যান্ড খুব স্ট্রিক্ট টাস্ক মাস্টার, সেটা ফিটনেস হোক বা আমার কাজ, ও সবসময় আমাকে সঠিক পথে এগিয়ে যেতে বলে। আর ও বলে যে নিজের জন্য তোমাকে ভাবতে হবেই। আমার মনে হয় এই মোটিভেশনটাই আমাকে এতদূর নিয়ে এসেছে। তাই রিসোর্স আমার জন্য চ্যালেঞ্জ না হলেও একটা কথা আমি প্রাউডলি বলি, আমি যা করেছি যতটুকু সবটাই নিজে করেছি। 2008 সালে প্রথমবার এন্টারপ্রেনারশিপ কী সেটা জানলাম। আমি যখন প্র্যাকটিস শুরু করি মাসে 500 টাকা পেতাম। সেখান থেকে আজ দেশের লিডিং ট্যাক্স প্র্যাকটিশনার্স ইন ইনডাইরেক্ট ট্যাক্সেশন জার্নিটা লম্বা আর খুব পরিশ্রমের। যাই হোক, আমার প্রশ্নে ফিরে যাই, ফিটনেস খরচা সাপেক্ষ একটা বিষয় কিনা। আমি বলবো ব্যাপারটা ঠিক খরচের নয়, ব্যাপারটা হচ্ছে সিরিয়াসনেসের। আচ্ছা, আপনি যখন কোনো বার্থডে পার্টিতে যান বা বাচ্চাকে পরীক্ষার জন্য তৈরি করেন তখন কি করেন? পার্টিতে কি আপনি ওয়েল ড্রেস না হয়ে যান? বাচ্চাকে কি কখনো স্কুলের ইউনিফর্ম না পরিয়ে পাঠান? ওরা তো বাড়ির পোশাকে স্কুলে যায় না, তাই না? এইভাবে ফিটনেসটা হলো সিরিয়াসনেস। ফিটনেস একটা সিরিয়াস বিজনেস। নিজের ফিটনেস গিয়ারটা চালু করা। আমি অনেককেই দেখি বিকেল 5টায় হাঁটতে বেরিয়েছে, হাতে ফোন নিয়ে কথা বলতে বলতে, অফিসের জামাকাপড় পরেই বেরিয়ে পড়েছে। না, ফিটনেস আসলে একটা মাইন্ডসেট। তাই ফিটনেস গিয়ারে ইনভেস্ট করুন। আশেপাশে অনেক রিসোর্স আছে, আপনাকে দামি জিনিস কিনতে হবে না। বিশ্বাস করুন, আমি দৌড়ানোর সময় ডিক্যাথলনের জুতো পরি যার দাম 1200 টাকা, প্রায় 1 বছর চলে। আমার টি শার্ট 300 টাকার বেশি নয়। তাই আমার মনে হয় এটা একটা মিথ যে ফিটনেসের জন্য অনেক টাকা লাগে। আর সময়ের কথা বলতে গেলে ডিসিপ্লিনের কথাটা সবার আগে বলতে হয়। যদি আপনি ঠিক করেন যে 1 ঘন্টা আপনি ফিটনেসের জন্য ব্যয় করবেন, 2 দিন কিভাবে করবেন সেটা আপনার উপরে, কিন্তু সেটা নিয়ম করে করতে হবে, রিচুয়ালের মতন। এরকম যেন না হয় যে আজ নয় কাল থেকে করব। তাই ফিটনেস বিষয়টা আসলে একটা সিরিয়াস বিষয়, খরচ সাপেক্ষ নয়। আচ্ছা, আপনি তো ডিসিপ্লিনের কথা বললেন। আপনি তো মারোয়াড়ি ফ্যামিলির মেয়ে, Yes. যারা আসলে খুব বেশি ফুডি হয় অলওয়েজ। কি, তাই তো? হ্যাঁ, সবসময় খাওয়া দাওয়া, আমার মাকেও দেখেছি জীবনে একটা জিনিস Right. নিয়ে চিন্তা, খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। রাইট। এরকম একটা পরিবেশে এত খাবার দাবারের মধ্যে আপনার বড় হয়ে ওঠা, Yes. এবং তারপরে আপনি স্পোর্টসে গেলেন।
নিজের কোনো প্রিয় খাবারকে কি আপনাকে মানে ছাড়তে হয়েছে, যেটা আপনার খেতে খুব ভালো লাগে, এটা ও কি বাবা, করে করলেন? প্রচুর প্রচুর। আমি এমন একজন মানুষ, অন আ ডিফারেন্ট নোট লোকেশ, লেট মি টেল ইউ, আমি এমন একজন যে সাস বাহু সিরিয়াল দেখে বড় হয়েছি। আমি রাত 11:30-12টা পর্যন্ত সিরিয়াল দেখতাম। এদিকে যার সাথে বিয়ে হলো তার বাড়িতে টিভি দেখা অ্যালাউড নয়। তো খাওয়া নিয়েও ব্যাপারটা একই। আমার মনে হয় মারবাড়িদের খাবারের প্রতি ভালোবাসা আছে, ওরা খাবারের মধ্যে দিয়ে ভালোবাসা প্রকাশ করে। আর আমার পরিবারের ক্ষেত্রে কাউকে যদি খাবারের জন্য নেমন্তন্ন করা হয়, কম করে 10 থেকে 15 বার খাওয়া নিয়ে জিজ্ঞেস করা হবে। আর সব সময় কিছু না কিছু খাবার আসতে থাকবে। আমি যখন সুগার আর গ্লুটেন ছাড়লাম 3 বছর আগে, বাবা মা অবাক হয়ে গেছিলেন। অবাক বললে ভুল হবে, শকড হয়ে গেছিলেন। বলেছিলেন এসব খেয়েই তো বড় হয়েছিস, ভালোই তো হয়েছিস, এসবের কি দরকার। কিন্তু আমাকে গ্লুটেন আর সুগার ছাড়তেই হতো। তবে এখন 3 বছর হয়ে গেছে আমি এক ফোঁটা গ্লুটেনও খাইনি। এর মানে এই দাঁড়ালো যে নো পিৎজাস, নো বার্গার্স, নট ইভেন বিস্কিটস। আর আমি বড় হয়েছি দুধ চায়ে মেরি বিস্কিট ডুবিয়ে খেতে খেতে, আর এখন কোনো বিস্কিট খাই না। এটা সত্যি লম্বা জার্নি। আমার মনে হয় জীবনে আপনি কি করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, আর সেই চয়েসটাই আপনার জীবনকে তৈরি করে, শুধু নিজের জন্য নয়, আমার মনে হয় ছেলের জন্যেও। আমি একটা এক্সাম্পল সেট করছি। আর ইনফ্যাক্ট লোকেশ যদি কফি খেতে আমার বাড়িতে আসে, তাহলে আমাকে আমার কুককে বলতে হবে, যাও পাশের দোকান থেকে বিস্কিট কিনে আনো, বাড়িতে গেস্ট আসছে। এটাই আমার বাড়ির সিন, এটা আমাদের জীবনযাত্রা, আর আমরা এটা উপভোগই করছি। আর একটা কথা বলি, আমার বাবা মা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। আগেই বলেছি আমি 35 জনের পরিবারে বড় হয়েছি, যেখানে একটাই কমন কিচেন ছিল, আর এখন আমার জন্য গ্লুটেন ফ্রি খাবার তৈরি হয়। আর সেটা ওদের কাছে চ্যালেঞ্জই নয়, কারণ প্রচুর অপশন রয়েছে। তাই ফিটনেসের রাস্তায় যদি হাঁটতে চান, বড় বড় জিনিস মানে সাংঘাতিক ডায়েট এসব করতে হবে না। যেটা দরকার, লোকেশ যেমন বললেন, 10,000 স্টেপ দিয়ে শুরু করুন, যতটুকু দরকার ততটুকু খান। আমার মনে হয় সবসময় খেতে থাকলে খাবারের সঙ্গে একটা আনহেলদি রিলেশন তৈরি হয়। তাই এখানে মুখে তালা লাগিয়ে দিন, আর যেটাই খাচ্ছেন সেটা ভালোভাবে খান, আর ধীরে ধীরে শান্তি করে খান, ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে নয়। আর যখন আপনি এটা বুঝতে পারবেন, ধরুন দিনে 3টে মিল খেতে হবে, সময় দিয়ে এনার্জি দিয়ে যদি সেটা খান, তাহলে দেখবেন টেস্ট বাডগুলো এনহ্যান্সড হয়েছে, আর আপনি খাবার পর খুব পরিতৃপ্তি পাবেন। এবারে শেষের কয়েকটা প্রশ্ন। উজবেকিস্তান সোনা 2018, এটা শুনে প্রবাবলি অনেকেই ভাববেন কপাল Yes. জোরে হয়ে গেছে। রাইট তারপর 5টি সোনা, রাইট আর আবার এবছর আপনি উজবেকিস্তান যাচ্ছেন। ইয়েস, নভেম্বর দিস ইয়ার। প্রথমবার যখন জিতলেন তখন তো কোনো প্রেশার ছিল না, নট এট অল। খেলাটা এনজয় করতে গেছিলেন, আর সোনা জিতে ফিরলেন। আর এবছর যখন যাচ্ছেন, এখন কি কোনো চাপ মনে হচ্ছে? কারণ আপনি নিজেই একটা এক্সপেকটেশন সেট করে দিয়েছেন, আর সেটাকে কিভাবে সামলাচ্ছেন? হ্যাঁ, ওয়েল, চাপ তো আছেই। আমি কিন্তু স্টেজে খুব নার্ভাস হয়ে যাই, তাই আমি প্রচুর মেডিটেশন করি, স্পিরিচুয়ালিটি মানি। এছাড়া আর আমার মনে হয় আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। সো আই হ্যাভ মাই পিয়ার, অ্যান্ড অ্যাজ লং অ্যাজ আই ক্যান গেট মাই পিয়ার, আই থিঙ্ক আই এম হ্যাপি। বিদেশের মাটিতে পা রাখলে সেখান থেকে না ফেরা পর্যন্ত প্রচুর ফোন আসে, প্রচুর সাংবাদিক আছেন যারা ফোন করেন, খালি জিজ্ঞেস করতে থাকেন যে কি হলো। কিন্তু আমার মনে হয় বেস্ট হচ্ছে সবাইকে ভুলে গিয়ে কনসেন্ট্রেট করা। আর ওই মহাভারতে আমরা দেখেছিলাম না, অর্জুন যখন লক্ষ্য ভেদ করেছিলেন, হ্যাঁ ঠিক সেরকমই। আমার মনে হয় মাথায় লক্ষ্য স্থির রাখা আর নিজেকে প্রতিদ্বন্দ্বী মনে করাটা সাহায্য করে। মেডিটেশন আমাকে প্রচুর সাহায্য করেছে। একজন জিজ্ঞেস করেছেন, স্পোর্টস থেকে আপনি এমন কিছু শিখেছেন যেটা রোজকার জীবনে কাজে লাগান? ইয়েস, আমার মনে হয় স্পোর্টস পার্সন হওয়ায় জীবনে একটা ডিসিপ্লিন এসেছে, আর এই ডিসিপ্লিনটা আমাকে অনেক কিছু আয়ত্ত করতে সাহায্য করেছে।
অনেক কিছু পেতে সাহায্য করেছে। নিউক্লিয়ার ফ্যামিলিতে একজন বাচ্চাকে বড় করা সত্যিই খুব কঠিন। খেলায় শেখা ধৈর্য এবং পরিশ্রম আমাকে একজন দৃঢ় অভিভাবক করে তুলেছে, মানসিক ও শারীরিকভাবে। তাছাড়া স্পোর্টস আপনাকে খুব ইম্পর্ট্যান্ট কিছু শিক্ষা দেয়। তার মধ্যে একটা হলো লিডারশিপ আর কিভাবে টিম ওয়ার্কার হওয়া যায়। আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্র্যাকটিস আর অফিসের সময় আমার মনে হয় স্পোর্টস আমাকে শিখিয়েছিল কিভাবে একজন গুড লিডার হতে হয় এবং কিভাবে টিম হিসেবে কাজ করতে হয়। স্পোর্টস আমাকে জীবনের সঠিক যাপনটা শিখিয়েছে, যেটাই আছে পরিশ্রম, শৃঙ্খলা আর রেজিলিয়েন্স। এটা আমার জীবনকে অনেক কিছু দিয়েছে। তো শেষ করার আগে শিবানী, যদি আপনার কোনো লাস্ট মেসেজ থাকে যেটা আপনি ভিউয়ারদের দিতে চান, যেটা ওদের সাহায্য করবে জীবনের রোড ব্লকস, মাইন্ড ব্লকসগুলোকে সরাতে, যেগুলো ওদের পরবর্তী স্টেপ নিতে বাধা দিচ্ছে। আমি একটাই কথা বলবো, যেটা অ্যাব্রাহাম লিনকন বলেছেন, ভবিষ্যৎ জানার শ্রেষ্ঠ উপায় হচ্ছে সেটা তৈরি করা। ঈশ্বর কখনো কখনো লিখে দেন তুমি যা চাও তেমন হবে। আমি স্পিরিচুয়ালিটিতে ভীষণ বিশ্বাস করি, আর আমি মানি যে অনেক কিছুই আগে থেকে ঠিক করা থাকে, কিন্তু ঈশ্বর কখনো কখনো লিখে দেন তুমি যা চাও তেমন হবে। তো চেষ্টা চালিয়ে যান, জীবন কিন্তু সত্যি খুব খুব ম্যাজিক্যাল হতে পারে। তাহলে যাবার আগে থ্যাংক ইউ সো মাচ শিবানী for this wonderful session. Thank you Sham Still for this wonderful initiative of Flexi Strong Talks, যেখানে আমরা এমন কিছু গল্প নিয়ে আসি যা জীবনকে হেলদি ওয়েলদি হ্যাপি করে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। যাবার আগে প্রত্যেকবারের মতো এবারেও ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই এটাই বলবো, আর হাসতে থাকুন। হ্যাভ এ ওয়ান্ডারফুল ইভিনিং। Thank you so much.